বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 42 নম্বর আয়াতটা আপনাদের সামনে একটু আমি পড়ে শোনাই। ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে এই আয়াতটির মাধ্যমে আমাদেরকে কি বলছেন, আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না। অর্থাৎ এটাকে যদি আরেকভাবে আমি বাংলা তর্জমা করি, এভাবে দাঁড়ায়, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কেন আসলে সূরা বাকারার এত গুরুত্বপূর্ণ এই আয়াতটি আমি আপনাদের সামনে পড়ে শোনালাম? এর কারণ হচ্ছে গোলাম মাওলা রনি নিপাট ভদ্রলোক হিসেবে পরিচিত এবং খুবই বুদ্ধিদীপ্ত রাজনীতিবিদ, এবং তার রাজনৈতিক পরিমণ্ডলই হচ্ছে ইউটিউব এবং বিভিন্ন মিডিয়ার টক শো এবং সেমিনারে বক্তব্য দেয়া। এটাই হচ্ছে তার রাজনীতির পরিমণ্ডল। আমি আমার রাজনৈতিক বিগত 6 বছর আমার যে রাজনৈতিক ক্যারিয়ারে কখনো গোলাম মাওলা রনি সাহেবকে রাজপথে দেখিনি। এই গোলাম মাওলা রনি, আমরা যখন 5 অগাস্ট স্বৈরাচার হাসিনার পতন করেছি, গণবিপ্লব গণ অভ্যুত্থান সংগঠিত করেছি ছাত্র জনতা মিলে, এই গণবিপ্লবের পর মুহূর্ত থেকেই তিনি এই বিপ্লবকে নচ্ছি করে উপস্থাপন করবার চেষ্টা করে যাচ্ছেন। এই বিপ্লবের সাথে সংশ্লিষ্টদের বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবার চেষ্টা করছেন এবং বিপ্লব পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকার এবং সরকার প্রধানকে বিভিন্নভাবে সমালোচনার তীর বিদ্ধ করবার প্রয়াস চালিয়ে আসছেন। কখনো কখনো তার সমালোচনা আমরা খুব পজিটিভলি দেখছি, কারণ সত্যিকার অর্থেই মানুষ মাত্রই ভুল হবে এবং সমালোচনা বা গঠনমূলক সমালোচনা হলে এই ভুল শুধরে সঠিক পথে এগোনোটা সহজ হয়। সেই দৃষ্টিকোণ থেকে গোলাম মাওলা রনির সমালোচনাকে কখনো কখনো সরকার এবং সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এবং আন্দোলনের সাথে সংশ্লিষ্ট গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট আমরা যারা ছাত্র জনতা, আমরা কিন্তু কখনো কখনো পজিটিভলি দেখেছি। কিন্তু কখনো কখনো গোলাম মাওলা রনির এই সমালোচনাটা মাত্রাকে অতিক্রম করেছে, শিষ্টাচার বহির্ভূত হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে তার সমালোচনামূলক যে ভিডিও কন্টেন্টগুলো তিনি তৈরি করেন ইউটিউবে প্রচার করবার জন্য, সেই ভিডিওগুলোতে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে ফেলেন তিনি। এমন বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সত্যকে গোপন করেন, জেনে বুঝে তিনি সত্যকে গোপন করেন বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। আমি বিগত আরও একাধিক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তার কোথায় কোথায় মিথ্যাচার ছিল, কোথায় কোথায় ভণ্ডামি ছিল, কোথায় কোথায় দেশ বিরোধী তৎপরতা ছিল। আজকে গোলাম মাওলা রনির একটি ভিডিও, যে ভিডিওর শিরোনাম তিনি দিয়েছেন যেই 7টি কারণে তিনি মনে করেন ইউনূস ব্যর্থ হবেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ব্যর্থ হবেন। আমি আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করছি যেই 7টি পয়েন্ট গোলাম মাওলা রনি উপস্থাপন করেছেন, এই পয়েন্টগুলো যে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করবার প্রবল প্রচেষ্টা এবং এটা যে সত্যের প্রতিলাপ মাত্র, এতে যে দুরিবিসন্ধি রয়েছে, এতে যে অসততা রয়েছে, সেটি সুস্পষ্ট হবে ইনশাআল্লাহ আমার এই পয়েন্টগুলোর মাধ্যমে। আমি প্রত্যেকটা পয়েন্ট তার
এই স্টেটমেন্ট, তার ভিডিওটা আমি শুনেছি মনোযোগ দিয়ে, শুনে প্রত্যেকটা পয়েন্ট নোট করেছি। নোট করে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি খুব সংক্ষেপে বলবো, অনেক বেশি ব্যাখ্যা দেবার চেষ্টা করব না। তিনি প্রথমে যেই দুর্বলতার কথা বলেছেন, যেই সমালোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার সরকারকে, সেটি হচ্ছে তিনি নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে ফিরোজ শাহ তুগলকি সিনড্রোম দেখছেন। এবং এই ফিরোজ শাহ তুগলকি সিনড্রোম বলতে আসলে কি বোঝায় এটা তিনি খুব সুস্পষ্টভাবে আসলে ব্যাখ্যা করেন নাই। হয় তিনি ব্যাখ্যাটা ভুলে গিয়েছেন, হয় তিনি শব্দটাই ভুলভাবে চয়ন করেছেন। আমি আসলে ক্লিয়ার না যে ফিরোজ শাহ তুগলকি সিনড্রোম নামে তিনি আসলে কি বুঝাতে চেয়েছেন। আমি স্পষ্ট হইনি, আপনারা স্পষ্ট হলে আমাকে বলেন। অর্থাৎ পয়েন্ট নাম্বার 1 অস্পষ্ট, এটা দ্বারা আমি কিছু বুঝি নাই। সুতরাং দুর্বলতা না সক্ষমতা, শক্তি, এটা জাজ করবার মতো ব্যাপারই আসলে 1 নম্বর পয়েন্টের ক্ষেত্রে আসে না। 2 নম্বর পয়েন্ট গোলাম মাওলানা রনি যেটি বলেছেন, 2 নম্বর যে দুর্বলতার কথা তিনি বলেছেন সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি মন ও মানসিকতায় চট্টগ্রাম এবং গ্রামীণ ব্যাংকের বাইরে যেতে পারছেন না। ব্যাপারটা বুঝেন। এবং এটার উদাহরণ দিতে গিয়ে তিনি নূরজাহান বেগম, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যিনি এমডি ছিলেন, সেই এমডি নূরজাহান বেগম, যাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা জানেন। এই নূরজাহান বেগমকে ইন্ডিকেট করেছেন যে কেন নূরজাহান বেগমকে নিতে হবে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে লামিয়া নামক গ্রামীণ ব্যাংকের সাথে সংশ্লিষ্ট একজন নারী, তিনি সিনিয়র সচিব হয়েছেন বা তাকে সিনিয়র সচিব বানানো হয়েছে এবং এটা নিয়েও রনি সাহেব সমালোচনা করেছেন। এবং তিনি বলবার চেষ্টা করছেন যে সরকারে বা প্রশাসনে এত এত সক্ষম, যোগ্য সচিব বা সিনিয়র সচিব বা এত এত সক্ষম সিভিল সার্ভিসের লোক থাকা সত্ত্বেও কেন সেই গ্রামীণ ব্যাংক থেকে এই নূরজাহান বেগমকে বা লামিয়া ম্যাডামকে নিয়ে আসতে হবে এবং সরকার এত গুরুত্বপূর্ণ পদে বসাতে হবে। এই জায়গাটাই আপনারা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন যে সমালোচনা করবেন ঠিক আছে, বাট আপনি জেনে বুঝে, যেটা লজিকটা আপনি জানেন যে খুব স্ট্রং লজিক আছে যে কেন আসলে নূরজাহান বেগমকে তিনি তার সাথে রেখেছেন, কেন লামিয়া ম্যাডামকে তার সাথে রেখেছেন, স্ট্রং লজিক আছে। কিন্তু লজিকটা শুধু আমি জানি না, আই গেস গোলাম মাওলানা রনি খুব ভালোভাবেই জানেন। নেভারদিলেস তিনি আসলে শুধুমাত্র সমালোচনা করার জন্যই সমালোচনা করছেন, সত্যটা জেনেও গোপন করছেন। তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে, আপনারা জানেন নূরজাহান বেগম দীর্ঘদিন, কয়েক দশক ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থেকে গ্রামীণ ব্যাংকের নেতৃত্ব দিয়েছিলেন এবং গ্রামীণ ব্যাংকে নোবেল জয়ী প্রতিষ্ঠানে পরিণত করতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তার যে সাংগঠনিক সক্ষমতা, যোগ্যতা এবং ইউনূস সাহেবের সাথে তার যে প্রশাসনিক ব্যাপারে যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা মানে ইলাস্ট্রিয়াস, মানে উদাহরণ সৃষ্টি করবার মতো একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের দুজনের মধ্যে, প্রশাসনিক ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং। ফলে ইউনূস সাহেব হয়তো মনে করেছেন যে সরকার পরিচালনার মতো এই সময়ে সরকার পরিচালনার মতো এরকম দুরূহ একটি কাজ, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো একটি দুরূহ কাজে তার সবচেয়েতে কাছের বা তাকে যিনি সবচেয়েতে ভালো বুঝবেন প্রশাসনিক ক্ষেত্রে, তার সাথে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং যেই ব্যক্তিটি রয়েছে অর্থাৎ নূরজাহান বেগম, তাকে যদি এই মন্ত্রিসভায় বা এই সরকারে রাখা যায় তাহলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজগুলো বা পলিসিগুলো বাস্তবায়ন সহজ হবে।
আমি সিম্পলি যদি ধরি, ব্যাপারটা কিন্তু এই জায়গাতেই সুস্পষ্ট হয়ে যায়, এই শুধুমাত্র একটা ব্যাখ্যাতেই সুস্পষ্ট হয়ে যায়। এই ব্যাখ্যাটা যদি আমরা অ্যানালাইসিস করি, গ্রহণ করে নেই, তাহলে ইউনূস সাহেব কেন নূরজাহান বেগমকে আনলেন, লামিয়া ম্যাডামকে ওই সেম একই ক্যাটাগরিতে লামিয়া ম্যাডামকে কেন গ্রামীণ ব্যাংক থেকে এনে সিনিয়র সচিব করলেন, এই ব্যাপারগুলো কিন্তু খুব সুনিশ্চিত, খুব সুস্পষ্ট হয়ে যায়। এই জন্য সমালোচনা করবার বা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার কিন্তু আর সুযোগ থাকে না। বাট গোলাম মাওলা রনি সত্যকে গোপন করার প্রচেষ্টা স্বরূপ এই কাজটি করেছেন। তিনি জানেন, তিনি বুঝেন, তারপরেও তিনি এই কাজটি করেছেন শুধু সমালোচনা করবার জন্য। তারপর আসেন 3 নম্বরে, তিনি যেই দুর্বলতার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নাকি এবং তার সরকারের সাথে নাকি সাধারণ আম জনতার যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনটা নাকি স্বাভাবিক না। এবং এই ইন্টারাকশনটা যে স্বাভাবিক না, এটার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য তার যেই গ্রামে গিয়েছিলেন, গ্রামে গিয়ে আবু সাঈদের কবরের সামনে তিনি কেঁদেছেন বলেন নাই, তিনি বলেছেন যে গোলাম মাওলা রনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কান্নার চেষ্টা করেছেন এবং আরও বলেছেন সেখানে নাকি জৈনব ছাত্রনেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে দাঁড়িয়ে চোখ পিট পিট করে কান্নার চেষ্টা করছেন এবং এটা নাকি সাধারণ মানুষকে বিব্রত করেছে, তাকে বিব্রত করেছে। এবং তিনি আসলে বোঝাতে চেষ্টা করেছেন যে তারা সত্যিকার অর্থে কান্না তাদের আসেনি, তারা জোর করে কান্নার অভিনয় করবার চেষ্টা করছিলেন। এটার মাধ্যমে তিনি রায় দিয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাধারণ মানুষের ইন্টারাকশন স্বাভাবিক না। আমি জানি না, হয়তো গোলাম মাওলা রনি কোনো আধ্যাত্মিক সক্ষমতা বা ক্ষমতা রয়েছে, যে আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে তিনি মানুষের মনস্পটে কি ঘটে সেটি রিয়েল টাইমে জানার সক্ষমতা অর্জন করেছেন বা সেটি জানেন। এই জন্যই হয়তো তিনি বলবার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কান্নার চেষ্টা করেছেন আর জৈনব ছাত্রনেতা চোখ পিট পিট করে কান্নার চেষ্টা করেছেন, অর্থাৎ তারা কান্নার অভিনয় করবার চেষ্টা করছেন, অর্থাৎ তারা ভিতর থেকে, মন থেকে তাদের কান্না আসে নাই, দুঃখ আসে নাই। আমি খুব অবাক এবং আমি খুব বিস্মিত, এরকম একজন আধ্যাত্মিক মানুষ বাংলাদেশের রাজনীতিতে রয়েছে, অথচ গত 6 বছরে রাজপথে আমি তার একদিনের একটা পদচারণা দেখি নাই। তার মতো আধ্যাত্মিক মানুষ তো অসীম ক্ষমতাধর হওয়ার কথা এবং আল্লাহর সাথে তার সরাসরি কানেকশন থাকার কথা। তার ওই কানেকশনের বলে এই স্বৈরাচার শেখ হাসিনা তো মানে তার ফুয়ে উড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তখন তার এই আধ্যাত্মিকতা আমাদের সামনে আসে নাই, কিন্তু এখন তার আধ্যাত্মিকতার বহিঃপ্রকাশ করতেছে। যাক, তার আধ্যাত্মিকতা কি বাংলাদেশের জনগণের পক্ষে কোনো অবদান রাখবে অদূর ভবিষ্যতে কিনা এটা নিয়ে আমি সন্দিহান। তবে তারাই আধ্যাত্মিকতা যে বাংলাদেশের বিরুদ্ধে যে ভারতীয় ষড়যন্ত্র বা বৈদেশিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সহায়ক শক্তি হিসেবে পালন করবে বলে মোটামুটি এখন পর্যন্ত সুস্পষ্ট, বা এখন পর্যন্ত মোটামুটি আমি ক্লিয়ার। 4 নম্বর, তিনি যেই ভুল বা দুর্বলতা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের দেখিয়েছেন, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই পররাষ্ট্র উপদেষ্টা, এই পররাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা এখন যুক্তরাষ্ট্রের সিয়াটলে দেশের এই মুহূর্তে তার মেয়ের সন্তান হবে, এই জন্য তার মেয়েকে সময় দিতে গিয়েছেন। সো তিনি লিডার হতে পারেন না, দেশের এই মুহূর্তে তিনি তার মেয়েকে সময় দেওয়ার জন্য দেশের বাইরে যেতে পারেন না। যেহেতু গিয়েছেন সেহেতু তিনি লিডার না। আর এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়ে তিনি যান, তাহলে
তাকে যেতে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হয় নাই, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা। আর যদি না জানিয়ে গিয়ে থাকেন তাহলে তাকে অপসারণ করা উচিত। যদি অপসারণ না করেন তাহলে এইটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা, অর্থাৎ শাকের করাক এই দিকেও জানিয়ে কাটবে, ওই দিক পিছনে আসলেও কাটবে। মানে সমালোচনা তো করতে হবে, সত্য যাই হোক না কেন। আমি তো জানি সত্য গোপন করাই তো তার কাজ। যাক, এটা নিয়ে আমি খুব বেশি আলোচনা বাড়ানোর প্রয়োজন মনে করি না। যদি সত্যিকার অর্থেই পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে অবহেলার লক্ষণ থাকে তাহলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। 5 নম্বরে যেই দুর্বলতা কথা গোলাম মোল্লা রনি বলেছেন সেটি হচ্ছে তিনি পুলিশ, সিভিল সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এগুলোর মধ্যে কোনো ধরনের লিডারশিপ, প্রত্যুৎপন্নমতিতা, নেগোসিয়েশন, ডিপ্লোমেসি, পলিটিক্যাল মিশন বা ভিশন দেখছেন না। আমি কোট অ্যান্ড আনকোট বলছি, এই শব্দগুলোই কিন্তু তিনি ব্যবহার করেছেন। এখন আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, এই গোলাম মোল্লা রনির রাজনৈতিক আব্বার মাইয়া, কথাটা একটু গ্রামীণ ভাষায় বলে দিলাম আমি, অর্থাৎ আমি প্রকারান্তরে বললে গোলাম মোল্লা রনির বোন, আপা, এই রাজনৈতিক আপা দেশকে গত 15.5 বছরে যেইভাবে দলীয়করণ করেছে, সেই দলীয়করণ কিন্তু একটা দেশের প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আপনি, আমি, আমরা কি রাতারাতি লিডারশিপ, প্রত্যুৎপন্নমতিতা, নেগোসিয়েশন, ডিপ্লোমেসি, পলিটিক্যাল মিশন, ভিশন সম্পন্ন লোক বের করে ফেলতে পারবো? এবং প্রো বাংলাদেশি লোক বের করে ফেলতে পারবো? ভারতীয় ষড়যন্ত্রের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো, বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে নেতৃত্ব দেওয়ার মতো লোক রাতারাতি বের করে ফেলতে পারবো? আপনারাই বলেন। আপনাদের অ্যান্সার যদি না হয়, আপনারা যদি বিষয়টা বুঝেন যে 15.5 বছরে একটা বাহিনী, একটা প্রশাসনের মধ্যে যেভাবে দলীয়করণ করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা স্তরে 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 আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মানে দালাল লীগ, হকার লীগ, এগুলোরে যেভাবে ঢুকানো হয়েছে, ঢুকিয়ে প্রশাসনকে, পুলিশকে যেভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, এই পুলিশের মধ্যে, এই প্রশাসনের মধ্যে তো রাতারাতি আমি এদের মধ্য থেকে তো ভালো লোক খুঁজে বের করে ফেলতে পারবো না, লিডার খুঁজে বের করে ফেলতে পারবো না। লিডার আরও 10 বছর সময় দিয়ে লিডার তৈরি করতে হবে আমাকে। তো এটা গোলাম মোল্লা রনি কি বুঝেন না? বুঝেন তিনি। বুঝে শুনে এই সত্যটা উপলব্ধি করে তিনি এই সত্যটাকে গোপন করবার চেষ্টা করছেন। শুধু সমালোচনা করাই তার কাজ। কারণ তিনি সমালোচনা যদি এভাবে করতে পারেন তাহলে দিল্লির তার দাদারা, তার প্রভুরা খুশি হবেন। খুশি হয়ে তার মাইনে কিছুটা বাড়িয়ে দিবেন, তাকে কিছুটা কি বলা যায়, আরেকটু বেশি মূল্যায়ন করবেন। এই জন্যই মূলত তিনি এই সত্যকে গোপন করবার চেষ্টা করছেন। 6 নম্বর যে দুর্বলতার কথা রনি সাহেব বলেছেন সেটি হচ্ছে, অর্থাৎ গত 2 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন, 26 মিনিট একটি ভাষণ, জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন, আপনারা জানেন। এই ভাষণে নাকি গোলাম মোল্লা রনি কোনো সুস্পষ্ট নির্দেশনা পান, দিক নির্দেশনা পাননি, সব নাকি অস্পষ্ট ছিল। আজীব ব্যাপার। সারা বাংলাদেশের সব দল মত নির্বিশেষে সবাই বলছে এটি ঐতিহাসিক ভাষণ, সবাই প্রশংসায় ভাসাচ্ছে এই ভাষণের জন্য। আপনি গোলাম মোল্লা রনি সেখান থেকে কোনো দিক নির্দেশনা পেলেন না। আজীব ব্যাপার। আপনার দিক নির্দেশনা কি চাচ্ছেন আপনি? মানে কি পদ্ধতিতে বাংলাদেশকে ভারতের করদ্রাজ্যে পরিণত করা যাবে সেই দিক নির্দেশনা চাচ্ছিলেন আপনি? কোন সিস্টেমে শেখ হাসিনা এবং তার পরিবারকে বাংলাদেশে পুনর্প্রতিষ্ঠা করা যাবে সেই দিক নির্দেশনা চাচ্ছিলেন আপনি?
কিভাবে দিল্লির দাসত্ব দীর্ঘস্থায়ী করা যাবে, সেই স্পষ্ট দিক নির্দেশনা চাচ্ছিলেন আপনি। সেগুলো দেয় নাই বলেই, সেই ধরনের স্পষ্ট দিক নির্দেশনা দেয় নাই বলেই কি আপনি রুষ্ট হয়েছেন, কষ্ট পেয়েছেন? গোলাম মাওলা রনি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা স্টেটমেন্ট নিয়ে খুব সমালোচনা করছেন, খুব হাস্যরসের উদ্রেক জমাচ্ছেন। কি সেটা? যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আপনারাই আমাকে এনেছেন, আপনারা যদি না চান আমি চলে যাব। আপনারা আমাকে এনেছেন, আবার আপনারা বললে আমি চলে যাব। এই স্টেটমেন্টের সমালোচনা করে রনি সাহেব বলছেন আপনারা আমাকে এনেছেন। উনি খুব মানে সার্কাস্টিক্যালি বলছেন যে আমরা তাকে ডেকে ডেকে এনেছি, আসো আসো আসো। আবার জিজ্ঞেস করছেন কে এনেছে? আরে বেটা, তোমার মতো স্বৈরাচারের দোসর, গুপ্ত দোসর, তোমার মতো ভারতীয় এজেন্ট বিপ্লবে নেতৃত্ব দেয় নাই তো, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয় নাই তো। সো গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, যারা দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনবার চেষ্টা করেছে, ফিরিয়ে এনেছে, তারা মনে করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস বেস্ট সুইটেবল পারসন, এবং তারা তাকে অনুরোধ করে নিয়ে এসেছেন সরকার প্রধান হিসেবে, এবং তাদের অনুরোধ রক্ষা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটাই বলছেন যে আপনারা আমাকে এনেছেন এবং আপনারা বললে আমি চলে যাব। খুব প্লেন অ্যান্ড সিম্পল কথা। আমি তো এটাই খুব পজিটিভলি দেখছি, বাংলাদেশের মানুষ পজিটিভলি দেখছে যে হ্যাঁ, খুবই সিম্পল এবং খুবই অনেস্ট, কোনো মোহ নাই ক্ষমতা। সে বুঝে যে তাকে আসলে অ্যাপয়েন্ট করেছি আমরা, এবং সে আমাদের কথা শুনতে বাধ্য। এখানে আপনি তাকে বলছেন আপনি লিডার, আপনি এভাবে দুর্বলভাবে কথা বলতে পারেন না, আপনি এভাবে দুর্বলভাবে কথা বললে আপনার কণ্ঠে এত অসহায়ত্ব থাকতে পারে না। তিনি এমন কোট আনয়ন করতেন। তিনি কী বলছেন? তিনি বলছেন কেন আপনি চলে যাবেন, কেন আপনার এত হতাশা, কেন আপনার এত অদূরদর্শিতা, কেন আপনার কণ্ঠে এত অসহায়ত্ব। উনি সততার পরিচয় দিয়ে বললেন যে আপনারা আমাকে এনেছেন, আপনারা বললে চলে যাব। এর মধ্যে রনি সাহেব কি মানে হতাশা পেলেন কোথায়? রনি সাহেব অদূরদর্শিতা পেলেন কোথায়? রনি সাহেব অসহায়ত্ব পেলেন কোথায়? আমি এই শব্দগুলোর সাথে ওই স্টেটমেন্টের তো মিল খুঁজে পাচ্ছি না। রনি সাহেব দূরদর্শিতার মানে কি বুঝেন? দূরদর্শিতা শব্দটাকে কি নতুনভাবে আমাদের রনি সাহেবের কাছ থেকে ব্যাখ্যা শুনতে হবে? রনি সাহেবের মতো দালালের কাছ থেকে? রনি সাহেবের মতো গুপ্ত এজেন্টের কাছ থেকে? এই আকাল চলে আসলো রাজপথের সংগ্রাম করে যারা বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে তাদের? দরকার নাই, দরকার নাই রনি সাহেবের আমাদের উদ্দেশ্যে এই ধরনের নসিহতমূলক শব্দ প্রসব করা। আপনি আপনার দালালিতে ব্যস্ত থাকেন, আমাদেরকে পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে করবেন না। তিনি একেবারে 7 নম্বরে যেই সমালোচনা বা যে দুর্বলতার কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের তুলে ধরেছেন, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পোশাক। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি মার্সিডিজ গাড়িতে, দামি মার্সিডিজ গাড়িতে চড়ছেন, যমুনার মতো বিলাসবহুল বাসস্থানে থাকছেন, রাজকীয় খাবার গ্রহণ করছেন, স্টিল তার পোশাক নাকি গ্রামীণ চেকের পোশাক। এটা নাকি তার সাথে চায় না, এবং এটা নাকি ডক্টর গোলাম মাওলা রনিদের মতো দালালদের নাকি হতাশ করছে, গোলাম মাওলা রনিকে নাকি লজ্জিত করছে। গোলাম মাওলা রনির লজ্জার বহিঃপ্রকাশ কেন ঘটলো সেই উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন নেলসন ম্যান্ডেলা কি ধরনের পোশাক পরেছে আপনি দেখেন। এবং এটা বলতে গিয়ে আবার তিনি খুব মানে তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে বললেন, আপনি কি নেলসন ম্যান্ডেলার চাইতে বড় হয়ে গিয়েছেন?
অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে হাসি তামাশা করে বলছে, আপনি কি নেলসন ম্যান্ডেলার চাইতে অনেক বড় হয়ে গিয়েছেন? জাস্ট বুঝেন, মানে তার মানে কি আমি ধরে নিব যে গোলাম মাওলা রনি ডক্টর মোহাম্মদ ইউনূস বা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে, বিশ্ববিখ্যাত, বিশ্বে সুপরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেলসন ম্যান্ডেলার তুলনায় নচ্ছি মনে করেন, হাস্যরসের বস্তু মনে করেন? এই তার মানসপটে রয়েছে। মানে তার এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ, কুরুচিপূর্ণ সমালোচনা তো আসলে আমার প্রকাশ করতেও আনইজি লাগছে। এবং তিনি আসলে উদাহরণ দিতে গিয়ে আর কয়েকজন মানুষের পোশাকের কথা বলেছেন, যে চে গুয়েভারের পোশাক দেখেন, ফিদেল ক্যাস্ট্রোর পোশাক দেখেন। এই চে গুয়েভারা, ফিদেল ক্যাস্ট্রো নাকি রাজকীয় পোশাক পরতেন, এবং এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজকীয় পোশাক পরতে হবে। হায় গোলাম মাওলা রনি, আপনি চে গুয়েভারা সম্পর্কে এই স্টাডি করেছেন? ফিদেল ক্যাস্ট্রো সম্পর্কে এই স্টাডি করেছেন? তাদের পোশাক আশাক সম্পর্কে আপনি এই ধারণা রাখেন? অবাক হয়ে যায় আপনার জ্ঞান গরিমা দেখে। পোশাক তো ব্যক্তিত্বের পরিচয় বহন করে, স্বাতন্ত্র্যতার পরিচয় বহন করে। আমি কেন মানে অন্যকে কপি করতে যাব আমার পোশাক আশায়? ডক্টর মোহাম্মদ ইউনূসের পোশাকে ইউনিকনেস আছে। উনি বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তার পোশাকের মাধ্যমে ফুটিয়ে তুলছেন বিশ্বব্যাপী। এখন তিনি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন, এই জন্য রাতারাতি তিনি ইংলিশম্যান হয়ে যাবেন, তার পোশাক বদলে কেতাদুরস্ত সাজ গ্রহণ করবেন? তখন তো আপনি নিজেই বলবেন 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্য। অর্থাৎ 2 দিন হলো না উপদেষ্টা হয়েছেন, তিনি এখনই পোশাক আশাক করে রাজকীয় ভাব ধারণ করেছেন। আপনি নিজেই সমালোচনা করবেন তো। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে গোলাম মাওলা রনির এই যে সমালোচনা করবার উদ্দেশ্যে তার দুর্বলতা, এই 7টা দুর্বলতার নামে মানে তুচ্ছ কিছু বিষয়কে তুলে ধরে কিছু যৌক্তিক বিষয়কে অযৌক্তিক ভাবে সমালোচনা করবার উদ্দেশ্যে রনি যে স্টেটমেন্টটি দিয়েছেন, ভিডিও স্টেটমেন্টটি দিয়েছেন ইউটিউবে, সেটির আমি তীব্র সমালোচনা করছি। একজন সাধারণ এবং সচেতন বাংলাদেশী নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মানুষ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টা একজন মানুষ, এবং তাদের ভুল থাকতে পারে এবং তাদের ভুলের সমালোচনা হতেই পারে। কিন্তু সমালোচনার তো একটা লিমিট আছে। আপনি গঠনমূলক সমালোচনা করলে তারা কাজের উদ্যম পাবে। আর আপনি যেই ভাষায় সমালোচনা করছেন, অন্য রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের বহির্প্রকাশ স্বরূপ, সেই সমালোচনায় তো কাজের স্পিড নষ্ট হয়ে যাবে। একটা লোক 1 মাস হলো না, তাকে আমরা জোর করে দায়িত্ব দিলাম, তাকে 1টা মাস তো আপনি সময় দেন নাই। তো আপনি তো ডে 1 থেকে এই ধরনের আজে বাজে সমালোচনা করে আসতেছেন। কয়দিন পরে আপনি সমালোচনা করতে পারেন বলেন তো গোলাম মাওলা রনি? একটা মানুষের সমালোচনা করবার জন্য তো একটা মিনিমাম একটা সময় দিবেন তাকে। কতদিন, কত ঘন্টা সময় আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকারকে দিয়েছেন? 1 ঘন্টাও তো দেন নাই। সুতরাং আপনি সুস্থ আছেন নাকি অসুস্থ হয়ে গিয়েছেন দালালি করতে 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 করতে, এটা নিয়ে আমার এখন প্রশ্ন থাকছে। আমি জানি না আমার দর্শক শ্রোতা এই পটুয়াখালী 3 আসনের সাবেক বিতর্কিত এই সংসদ সদস্য গোলাম মাওলা রনির বারবার রূপ পরিবর্তন করা এই ব্যক্তির বর্তমানে এই কর্মকাণ্ডগুলোকে, এই কথাবার্তাগুলোকে, এই দুরভিসন্ধিমূলক সমালোচনাগুলোকে কিভাবে গ্রহণ করছেন। আমার বিশ্বাস আপনারা বেশিরভাগই তার এই কর্মকাণ্ডকে রহস্যজনক মনে করছেন। আমি জানতে চাই আপনাদের মতামত তার ব্যাপারে। সে আশাবাদ ব্যক্ত করছি। যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।